হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি তোমাদের মণিদীপাদি। আমরা ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুক ব্লিস পড়া শুরু করেছি। আমাদের লেসন 1 হয়ে গেছে। আজ আমরা পড়ব লেসন 2 ফেবল। ফেবল মানে হচ্ছে নীতিকথা বা নীতি গল্প। ছোটোবেলায় আমরা যেমন পড়েছি যে মাটির কলসিতে কাকের নুড়ি ফেলার গল্প, কিংবা আমরা পড়েছি সেই সারস পাখি আর শেয়ালের গল্প। ঠিক একই রকমভাবে আমরা আজকে একটা ফেবল পড়ব, যেটা একটা পোয়েমের মাধ্যমে এক্সপ্রেসড হয়েছে। ফেবল মানে সেই সব নীতিকথা যেখানে সাধারণত পশু পাখিকে মানুষের মতন কথা বলতে এবং আচার আচরণ করতে দেখা যায়, এবং গল্পের শেষে আমাদের জন্য কিছু লেসন বা শিক্ষা থাকে। তাহলে চলো আজকে আমরা র্যালফ ওয়ালডো ইমারসনের লেখা ফেবল কবিতাটি পড়ে নিই এবং তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করি। তাহলে আমরা শুরু করছি লেসন 2 ফেবল বাই র্যালফ ওয়ালডো ইমারসন। ফেবল মানে নীতিকথা। কে লিখেছেন? র্যালফ ওয়ালডো ইমারসন, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। র্যালফ ওয়ালডো ইমারসন তিনি জন্মেছিলেন 1803 অর্থাৎ 1803 খ্রিস্টাব্দে, এবং 1882 অর্থাৎ 1882 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন। র্যালফ ওয়ালডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। র্যালফ ওয়ালডো ইমারসন ছিলেন একজন আমেরিকান প্রাবন্ধিক বা এসেইস্ট, লেকচারার এবং কবি বা পোয়েট। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে ছিল কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই কবিতায় বর্ণিত হয়েছে একটা কাঠবেড়ালি এবং একটি পর্বতের মধ্যের কনভারসেশন বা কথোপকথন। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, কাঠবেড়ালিটা দেখিয়ে দিয়েছে যে এই পৃথিবীতে এভরি বিইং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। প্রত্যেক বিইং বা সত্তা, লিভিং অর নন লিভিং, জীবিত অথবা নির্জীব, বিগ অর স্মল, বড় অথবা ছোট, তাদের অস্তিত্বের বা এক্সিস্টেন্সের নিজস্ব ইন্ডিভিজুয়াল রিজনস বা কারণ আছে। তাহলে আমরা পুরোটা আরেকবার পড়ি। র্যালফ ওয়ালডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। The poem describes a conversation between the squirrel and the mountain. The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. Read the following poem. The mountain and the squirrel had a quarrel. পর্বতটা এবং কাঠবেড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। কোয়ারেল মানে ঝগড়া। And the former called the latter little prig. And the former মানে প্রথম জন, called the latter সে পরের জনকে ডেকেছিল লিটল প্রিগ বা ছোট্ট নীতিবাগীশ। প্রিগ মানে নীতিবাগীশ, যে সবসময় ন্যায় নীতির কথা বলে। বান রিপ্লাইড, বান মানে স্কুইরেল বা কাঠবেড়ালি উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ডাউটলেস মানে নিঃসন্দেহে, নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সর্টস মানে রকম বা প্রকার, সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার। টেকেন ইন মানে গ্রহণ করা, টুগেদার মানে একসাথে, এদেরকে একসঙ্গে গ্রহণ করতে হবে। টু মেক আপ আ ইয়ার, একটা বছর বানাতে, অ্যান্ড আ স্ফিয়ার, একটা পরিমণ্ডল বা পৃথিবী সৃষ্টি করতে। স্ফিয়ার মানে পৃথিবী বা পরিমণ্ডল। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি এটা লজ্জার নয়, ডিসগ্রেস মানে লজ্জা। টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে অধিকার করা, আমার জায়গা বা প্লেস অধিকার করতে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো বড় না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট্ট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে চটপটে বা এনার্জেটিক, এবং আমার অর্ধেকও চটপটে নও। আইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করব না তুমি বানাও। আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবেড়ালির পথ, ট্র্যাক মানে পথ। ট্যালেন্টস ডিফার, গুণাবলী আলাদা হয়। অল ইজ ওয়েল, সব কিছুই সুন্দর। অ্যান্ড ওয়াইজলি পুট,
বুদ্ধি করে রাখা। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে ফরেস্ট বা বন জঙ্গল ক্যারি করতে বা বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা নাট বা বাদামকে ক্র্যাক করতে পারো না বা ভাঙতে পারো না। তাহলে খুব সুন্দর একটা কবিতা, আমরা পুরোটা আরেকবার পড়ি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere, and I think it no disgrace to occupy my place. If I'm not so large as you, you are not so small as I, and not half so spry, I'll not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut. এবার আমরা চলে যাব পেজ নাম্বার 14-এ, কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 1-এ আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য আমাদের কারেক্ট অল্টারনেটিভ বা সঠিক বিকল্প বেছে নিতে হবে। এতে আছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, কোয়ারেল মানে ঝগড়া, ঝগড়া ছিল কাদের মধ্যে, পর্বত এবং। 1-এ আছে র্যাবিট বা খরগোশ, 2-তে আছে র্যাট বা ইঁদুর, 3-তে আছে ক্যাট বা বিড়াল এবং 4-এ আছে স্কুইরেল বা কাঠবেড়ালি। আমরা জানি ঝগড়া ছিল পর্বত এবং কাঠবেড়ালির মধ্যে, তাই আমরা 4-এ স্কুইরেলের পাশে টিক দেব। বিতে আছে বান হ্যাজ নো ডাউট দ্যাট, বান বা স্কুইরেলের কোনো ডাউট বা সন্দেহ নেই যে দ্য মাউন্টেন ইজ, পর্বত হলো। 1-এ আছে স্মল বা ছোট, 2-তে আছে বিগ বা বড়, 3-তে আছে নোবেল বা মহান, আর 4-এ আছে কাইন্ড বা দয়ালু। তাহলে বানের বা স্কুইরেলের কোনো সন্দেহ নেই যে পর্বত কীরকম, 2-তে বিগ অর্থাৎ বড়, তাই আমরা 2-তে বিগের পাশে টিক চিহ্ন দেব। সিতে আছে আনলাইক এ মাউন্টেন, আনলাইক মানে মতো না অর্থাৎ পাহাড়ের মতো না। আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ, একটা স্কুইরেল ক্র্যাক করতে পারে বা ভাঙতে পারে কি। 1-এ আছে নাট বা বাদাম, 2-তে আছে জোক, জোক মানে মজার কথা। এবার এখানে যখন আমরা বলি ক্র্যাক এ জোক, তার মানে কিন্তু মজার কথা ভাঙা না, যে কোনো জোক বলাটাকে আমরা বলি ক্র্যাক করা, সেই জন্য এখানে ক্র্যাকের সঙ্গে জোক অপশানটাও দিয়েছে। 3-তে আছে স্টোন বা পাথর, আর 4-এ আছে লক বা তালা। তাহলে পর্বত পারে না, কিন্তু স্কুইরেল বা কাঠবেড়ালি কি ভাঙতে পারে, আমরা জানি 1-এ নাট বা বাদাম, তাই আমরা 1 নাটের পাশে টিক দেব। এবার তাহলে আমরা নাম্বার 2 এর এক্সারসাইজগুলো দেখে নেব। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেগুলো ট্রু না ফলস আমাদের বলতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার, অর্থাৎ আমাদের আনসারের সাপোর্টে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ বইতে কবিতায় যে লাইনগুলো পড়ে আমরা বুঝতে পারছি যে নিচের স্টেটমেন্টগুলো ঠিক না ভুল, সেই সেন্টেন্সটা তুলে দিতে হবে। এতে আছে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বান, মাউন্টেন বা পর্বতটা কাঠবেড়ালিকে ডেকেছিল ছোট্ট কাঠবেড়ালি বলে, ঠিক না ভুল? আমরা জানি ভুল, কারণ আমাদের কবিতায় 3 নম্বর লাইনে আছে অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটল পিগ, আগের জন পরের জনকে ডেকেছিল লিটল প্রিগ অর্থাৎ ছোট্ট ন্যায় বাগিস বলে। তাহলে আমরা লাইন 3টাই তুলে দেব আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। বিতে আছে দ্য স্কুইরেল ইজ স্প্রায়ার দ্যান দ্য মাউন্টেন, স্প্রাই মানে আমরা পড়েছিলাম এনার্জেটিক বা চটপটে, স্প্রায়ার মানে আরও বেশি চটপটে বা আরও বেশি এনার্জেটিক। তাহলে স্কুইরেল বা কাঠবেড়ালি পর্বতের থেকে বেশি এনার্জেটিক বা বেশি চটপটে, ঠিক না ভুল? আমরা জানি ঠিক, কারণ আমাদের কবিতায় 13 এবং 14 নম্বর লাইনে বলা আছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। এই কথাগুলো কে বলেছিল? স্কুইরেল বলেছিল। তাহলে আমরা লাইন 13 আর 14 তুলে দেবো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। সিতে আছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, পর্বত তার পিঠে ফরেস্টস বা জঙ্গল বহন করতে পারে। আমরা জানি এটা ঠিক, সেই জন্য আমরা বক্সে ট্রু লিখব, আর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা
18 নম্বর লাইন বা লাইন 18 তুলে দেব, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক। এটা স্কুইরেল বলেছিল যে আমি আমার পিঠে ফরেস্ট ক্যারি করতে পারি না। তাহলে কে ক্যারি করতে পারে? পর্বত বা দ্য মাউন্টেন পারে। সেই জন্য আমরা লাইন 18টাকে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখানে তুলে দিয়েছি। এইবার আমরা এক্সারসাইজ 3 করব। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এতে আছে হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। স্কুইরেলের সঙ্গে কার কোয়ারেল বা ঝগড়া হয়েছিল? আমরা উত্তরে বলেছি দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। শুধু আমরা হুয়ের জায়গায় আমাদের যে আনসার দ্য মাউন্টেন বসিয়েছি এবং তারপরে বাকি কোয়েশ্চেনে যা আছে দেখে দেখে লিখে দিয়েছি। এইভাবেই কিন্তু আমাদের প্রশ্ন থেকে উত্তর করতে শিখতে হবে, তাহলে খুব বেশি মুখস্থ করার চাপ নিতে হবে না। বিতে আছে হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। স্কুইরেলের কাছে কোনটা লজ্জার বিষয় ছিল না? উত্তরে আমরা বলছি অকুপাইং ইটস প্লেস ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। তার জায়গা অধিকার করা স্কুইরেলের কাছে বা কাঠবেড়ালির কাছে লজ্জার ছিল না। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই। স্কুইরেল বা কাঠবেড়ালি কোন জিনিসটাকে অস্বীকার করে না বা ডিনাই করে না? আনসারে আমরা বলবো দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই দ্যাট। স্কুইরেল অস্বীকার করে না যে দ্য মাউন্টেন মেক্স আ প্রেটি স্কুইরেল ট্র্যাক। পর্বত খুব সুন্দর কাঠবেড়ালির পথ বানায়। তাহলে পুরো আনসারটা আমরা পড়ব দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ প্রিটি স্কুইরেল ট্র্যাক। এরপর আমরা করব এক্সারসাইজ 4 গ্রামার ইন ইউজ। আগে আমরা ইনস্ট্রাকশন পড়ে নিই। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে যে লিস্ট দেওয়া আছে সেখান থেকে সুইটেবল বা যথাযোগ্য ফ্রেজাল ভার্ব খুঁজে নিয়ে আমাদের আন্ডারলাইন ওয়ার্ডগুলো বা যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে সেগুলোকে রিপ্লেস করতে হবে বা তার জায়গায় বসাতে হবে। তাহলে আগে আমরা যেটা করব সেটা হচ্ছে লিস্টে যে ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলোর মানে বুঝে নেব। দেখো লিস্টে দেওয়া আছে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে হচ্ছে কোনো কিছু বাতিল করা বা রিজেক্ট করা, টার্ন ডাউন। তারপরে আছে কাম ওভার। কাম ওভার মানে জয়ী হওয়া বা কোনো জায়গায় আসা, দুটোই হয় কাম ওভার। তারপরে আছে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে সহ্য করা। আর তারপরে আছে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে দেখা হওয়া। তাহলে এইবার আমরা এ, বি আর সিতে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেখানে আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো কোন কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করা যায় সেইটা দেখে নেব। এতে আছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মেট মানে দেখা হয়েছিল। MWT মিট মানে হচ্ছে দেখা হওয়া, তার পাস্ট টেন্স হচ্ছে মেট। তাহলে রবির সঙ্গে তার বন্ধুর পার্কে দেখা হয়েছিল। এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা পাস্ট টেন্সে আছে, কাজে আমরা যে ফ্রেজাল ভার্বটা লিস্ট থেকে তুলে এখানে লিখব সেটাও কিন্তু পাস্ট টেন্সেই করতে হবে। তাহলে আমরা পড়েছি যে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে দেখা হওয়া। কাম অ্যাক্রস আমরা লিখব না, এর পাস্ট টেন্স আমরা লিখব কেম অ্যাক্রস। তাহলে রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। বিতে আছে তনুশ্রী ক্যানট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। টলারেট করা মানে সহ্য করা। তনুশ্রী পশুদের প্রতি নির্মম ব্যবহার বা ক্রুয়েল বিহেভিয়ার সহ্য করতে পারে না বা টলারেট করতে পারে না। তাহলে এটা কোন টেন্স আছে? এটা আছে প্রেজেন্ট টেন্স। আমরা জানি সহ্য করার ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ, তাই আমরা লিখব তনুশ্রী ক্যানট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। সিতে আছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তার প্রস্তাব বা প্রপোজাল রিজেক্টেড হয়েছিল বা বাতিল হয়েছিল। রিজেক্টেড দেখেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে রিজেক্টেড আছে বলে আমরা যখন ফ্রেজাল ভার্বটা লিস্ট থেকে খুঁজে নেব তখন সেটাকেও কিন্তু পাস্ট টেন্সেই করে নিতে হবে। সেই জন্য দেখো আমরা যেটা খুঁজে নিয়েছি সেটা হচ্ছে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে বাতিল করা। আমরা ওয়াজ রিজেক্টেড যেহেতু আছে, পাস্ট টেন্স আছে, তাই আমরা করব টার্নড ডাউন। একটা ইডি যোগ করব টার্নের সাথে, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে হিজ প্রপোজাল ওয়াজ টার্নড ডাউন। এরপর আমরা চলে যাব এক্সারসাইজ 5-এ। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোর বা বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে বলেছে। এতে আছে লক দ্য ডোর। এইরকম ভয়েস চেঞ্জ আমরা আগেও করেছি।
এখানে কাউকে আদেশ করা হচ্ছে দরজা বা ডোর লক করে দিতে বা তালা দিতে। তাহলে এখানে একটা জিনিস আমরা সহজেই বুঝতে পারছি যে প্রথমেই যেটা উজ্জ আছে সেটা হচ্ছে বা যেটা সাইলেন্ট আছে সেটা হলো ইউ লক দ্য ডোর। কাকে বলা হচ্ছে? তোমাকে, অর্থাৎ তুমি দরজাটা লক করো বা তালা দাও। তাহলে যখনই আমাদের এই রকম কোনো আদেশের সুরে কোনো সেন্টেন্স বলা হবে তখন আমরা জানি এটা লেট দিয়ে শুরু করতে হয়। তাহলে আনসারে আমরা লিখেছি লেট দ্য ডোর বি লকড। যেহেতু ইউটা সাইলেন্ট ছিল আমরা ব্র্যাকেটে লিখেছি বাই ইউ। লেট দ্য ডোর বি লকড বাই ইউ। বিতে আছে অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অসীম এই সমস্যার সলিউশন বা সমাধান জানে। কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট টেন্সে। আমরা জানি সিম্পল প্রেজেন্ট থাকলে আমরা ইজ লিখব। তাহলে আমরা শুরু করছি উল্টো দিক থেকে। দ্য সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যার সমাধান, ইজ নোন টু অসীম, অসীমের জানা আছে। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। সিতে আছে আই হ্যাড রিটেন আ লেটার। এটা কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। আমরা কি দেখে বুঝলাম? হ্যাড দেখলাম এবং রাইট ভার্বের থার্ড ফর্ম রিটেন দেখলাম, সেই দেখে আমরা বুঝলাম এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। এবং যখনই পাস্ট পারফেক্ট টেন্স থাকে অর্থাৎ হ্যাড থাকে তার সঙ্গে বিন যোগ করতে হয়। তাহলে আমরা লিখেছি আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। আইটা হয়ে গেছে মি। আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এবার আমরা রাইটিং অ্যাক্টিভিটিস করব। 6 নম্বরে আছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইজিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিজ লোক্যালিটি অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল। এখানে বন্ধুকে 100 শব্দের মধ্যে একটা চিঠি লিখতে বলেছে, তাকে অ্যাডভাইস করে বা পরামর্শ দিয়ে, কি পরামর্শ? সে যাতে স্থানীয় লাইব্রেরিতে যত বেশি সম্ভব যায়। তাহলে আমরা লেটারের ফরম্যাট জানি। লেটারের শুরুতে একদম প্রথমেই আমাদের ডান দিকে, আমি যেহেতু চিঠি লিখছি আমি আমার অ্যাড্রেস এবং তার নিচে ডেট দেব। যে চিঠি লিখছে তার অ্যাড্রেস এবং ডেটটা একদম ওপরে ডান দিকে হবে, সেইটা আমরা লিখে নেব। তারপরে আমরা ডিয়ার বলে বন্ধুর নাম লিখব। তারপরে শুরু হচ্ছে আমাদের লেটারের বডি। আমরা লিখেছি হোপ ইউ আর ইন গুড হেলথ। আশা করি তোমার স্বাস্থ্য ভালো আছে। আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম, উইথ এক্সামস অ্যাপ্রোচিং দ্য পাবলিক লাইব্রেরি নিয়ার ইউ কুড বি আ রিয়েল বুন। পরীক্ষা এগিয়ে আসছে যখন, তখন আমাদের কাছের লাইব্রেরিটা একটা সত্যিকারের বুন বা আশীর্বাদ হয়ে উঠতে পারে। ইট ইজ এ ফ্যান্টাস্টিক রিসোর্স ফ্রি অফ কস্ট। এটা বিনামূল্যের একটা খুব সুন্দর রিসোর্স বা উৎস। ইউ উইল ফাইন্ড টেক্সট বুকস, রেফারেন্স বুকস and even a quiet study environment away from distractions at home. তুমি এখানে পাঠ্য বই পাবে, রেফারেন্স বই পাবে, এমনকি একটা শান্ত পড়াশুনো করার এনভায়রনমেন্ট বা পরিবেশও পাবে, যেটা কিনা বাড়ির ডিস্ট্র্যাকশন বা যা মনোযোগের ব্যাঘাত ঘটায় সেটা থেকে অনেক দূরে। মেক ইট আ রেগুলার হ্যাবিট ইভেন ফর অ্যান আওয়ার ডেলি। অন্তত দিনে 1 ঘন্টার জন্য এটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করো। ইট উইল ডেফিনেটলি হেল্প। এটা অবশ্যই সাহায্য করবে। লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প ফাইন্ডিং স্পেসিফিক বুকস। যদি তোমার নির্দিষ্ট কোনো বই খুঁজতে কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও। তাহলে আমাদের লেটারের বডি শেষ হয়ে গেল। তারপরে আমরা একদম ডান দিকে নিচে লিখব ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু, তার নিচে যে চিঠি লিখছে তার নাম লিখে দিলাম, হলো। তারপরে একদম নিচে বাঁদিকে আমরা লিখব যাকে আমরা চিঠিটা লিখেছি তার অ্যাড্রেস, যে ঠিকানায় চিঠিটা যাবে। তাহলে আমরা সেই বন্ধুর নাম লিখব। প্রয়োজন হলে কেয়ার অফ দিয়ে তার বাবার নাম বা তার গার্জেনের নাম লিখব এবং তার অ্যাড্রেস লিখব পিনকোড সহ। দেখো এখানে আমি লিখে দিয়েছি উইথ পিনকোড অ্যান্ড স্ট্যাম্প। স্ট্যাম্পটা কোথায় দেব? যেখানে আমরা বন্ধুর অ্যাড্রেস লিখছি সেইখানেই পাশে ছোট্ট একটা বক্স করে দিয়ে তার মধ্যে আমরা লিখে দেব স্ট্যাম্প। আমরা তো আর খাতায় সত্যিকারের স্ট্যাম্প লাগাবো না, কিন্তু আমরা এইটুকু বুঝিয়ে দেব যে চিঠি পাঠাতে গেলে যে স্ট্যাম্প লাগাতে হয় সেইটা আমরা জানি। সেই জন্য যখন আমরা বন্ধুর অ্যাড্রেস লিখব যেখানে, সেই বক্সটার মধ্যে একেবারে কোণার দিকে ডান দিকে আমরা ছোট্ট করে একটা স্ট্যাম্পের বক্স করে দেব। তাহলে এই হলো আমাদের চিঠি। এরপর আমরা করব এক্সারসাইজ 7। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস
অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। আমাদের 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে কিসের ওপর? ভোরবেলা শরীরচর্চার যে বেনিফিট বা উপযোগিতা তার ওপর। তাহলে আমরা লিখেছি আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ এ ফ্যান্টাস্টিক ওয়ে টু কিক স্টার্ট ইয়োর ডে। ভোরবেলার শরীরচর্চা তোমার দিন শুরু করার জন্য একটা অসাধারণ উপায়। দ্য কুল ফ্রেশ মর্নিং এয়ার ইজ আ ওয়েলকাম রিলিফ। সকালের যে ঠান্ডা সতেজ বাতাস সেটা আমাদের উপশম যোগায় বা স্বাগত জানায়, স্পেশালি বিফোর দ্য হিট সেটস ইন, বিশেষ করে গরম বেড়ে যাওয়ার আগে। ইট ইজ আ গ্রেট ওয়ে টু স্টে হেলদি অ্যান্ড ফিট, ইমপ্রুভিং ইয়োর স্ট্যামিনা অ্যান্ড ওভারঅল ওয়েলবিং। এটা একটা খুব ভালো পথ হেলদি থাকার বা স্বাস্থ্যবান থাকার এবং ফিট থাকার মানে কর্মক্ষম থাকার। ইমপ্রুভিং ইয়োর স্ট্যামিনা অ্যান্ড ওভারঅল ওয়েলবিং, আমাদের এনার্জি বা স্ট্যামিনা এবং ওভারঅল ওয়েলবিং বা সামগ্রিকভাবে ভালো থাকাটাকে ইমপ্রুভ করে বা এর উন্নতি ঘটায়। প্লাস এক্সারসাইজিং আর্লি keeps you active and energized throughout the day, making you more productive at work or studies. প্লাস মানে এর সঙ্গে আমরা যোগ করছি এক্সারসাইজিং আর্লি বা তাড়াতাড়ি শরীরচর্চা করলে এটা আমাদের কিপস ইউ অ্যাক্টিভ, তোমাকে অ্যাক্টিভ রাখে বা কর্মক্ষম রাখে, অ্যান্ড এনার্জাইজড মানে শক্তিতে পরিপূর্ণ রাখে থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে, মেকিং ইউ মোর প্রোডাক্টিভ অ্যাট ওয়ার্ক অর স্টাডিজ, কাজে বা পড়াশুনোয় আমাদের আরও বেশি কর্মক্ষম করে তোলে। Whether it is a jog, a few Surya Namaskars or just a brisk walk, those early morning workouts are truly beneficial. সেটা হতে পারে হালকাভাবে দৌড়নো বা জগ করা, a few Surya Namaskars বা কিছু সূর্য নমস্কার, অথবা জাস্ট আ ব্রিস্ক ওয়াক মানে দ্রুত গতিতে হাঁটা। ব্রিস্ক ওয়াক মানে দ্রুত গতিতে হাঁটা, যে কোনো কিছুই হতে পারে। দোজ আর্লি মর্নিং ওয়ার্কআউটস, ওই ভোরের যে ওয়ার্কআউট বা শরীরচর্চা আর ট্রুলি বেনিফিশিয়াল, সেগুলো সত্যিই উপযোগী। তাহলে আমরা পুরোটা আরেকবার পড়ি। আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ আ ফ্যান্টাস্টিক ওয়ে টু কিক স্টার্ট ইয়োর ডে। দ্য কুল ফ্রেশ মর্নিং এয়ার ইজ আ ওয়েলকাম রিলিফ, স্পেশালি বিফোর দ্য হিট সেটস ইন। ইট ইজ আ গ্রেট ওয়ে টু স্টে হেলদি অ্যান্ড ফিট, ইমপ্রুভিং ইয়োর স্ট্যামিনা অ্যান্ড ওভারঅল ওয়েলবিং। প্লাস এক্সারসাইজিং আর্লি কিপস ইউ অ্যাক্টিভ অ্যান্ড এনার্জাইজড থ্রু আউট দ্য ডে, মেকিং ইউ মোর প্রোডাক্টিভ অ্যাট ওয়ার্ক অর স্টাডিজ। Whether it's a jog, a few Surya Namaskars or just a brisk walk, those early morning workouts are truly beneficial. তাহলে আমরা ফেবল পোয়েমটা পড়লাম, তার সমস্ত অ্যাক্টিভিটি, গ্রামার, রাইটিং এগুলো সব সলভ করেছি। আমরা এখানে একটা জিনিস করেছি যেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের আরও আমাদের স্টক বাড়াতে হবে, সেই জন্য আমরা গ্রামার ক্লাসে অবশ্যই সেগুলো আরও বেশি করে প্র্যাকটিস করব। আমরা এখানে লেটার রাইটিং শিখেছি, আর লেটার রাইটিংয়ের যে ফরম্যাট আমি তোমাদের শেখালাম সেটা কিন্তু অবশ্যই মনে রেখো, কারণ পরীক্ষার সময় লেটার রাইটিং আসবে তো বটেই। যদি মনে হয় লেটারের বডি লিখতে পারছো না বা ভুলে গেছো বা কোনোভাবে হচ্ছে না লেখা, তাহলে কিন্তু শুধুমাত্র লেটারের ফরম্যাটটা লিখলেও খানিকটা অন্তত নাম্বার পাবে। সেই জন্য লেটারের ফরম্যাট অবশ্যই ভালো করে মুখস্থ করো। তাহলে যদি আজকের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিওগুলো আরও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের সাথে অবশ্যই আমার এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিও। তাহলে ফিরে আসবো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।